আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই বিষয়টার ক্লাস নিয়ে। আমরা এই বিষয়টা এর আগেও বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমরা দ্বিতীয় যেই চ্যাপ্টারটা আছে, সেই দ্বিতীয় চ্যাপ্টার, যেটা স্বল্পমেয়াদী অর্থায়ন, এই চ্যাপ্টার নিয়ে ক্লাস করব। স্বল্পমেয়াদী অর্থায়ন অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্সিং, এটার উপরে আজকে আমরা ক্লাস শুরু করব। এই অধ্যায়ে তোমাদের থিওরি বেশ কিছু প্রশ্ন আছে এবং পাশাপাশি বেশ কিছু অঙ্ক আছে, এবং অঙ্কগুলো মূলত সূত্র ভিত্তিক। বেশ কিছু সূত্রের মাধ্যমে আমাদের এখানে অঙ্কগুলো করতে হয়। অর্থাৎ তোমরা এই অধ্যায়ের থিওরি এবং অঙ্ক দুইটা সাইড থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন পাবে বলে আমরা আশা করি। তো আমরা শুরু করছি। প্রথমেই স্বল্পমেয়াদী অর্থায়নের সংজ্ঞা বলা হচ্ছে। স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে অর্থায়নের ওই রূপকে বোঝায় যা স্বল্পকালীন সময়ের জন্য অর্থ বা তহবিল ব্যয় করা বা ধার দেওয়াকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ অল্প সময়ের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন বিভিন্ন তহবিল থেকে অর্থের সংস্থান করে, অথবা সেই স্বল্প মেয়াদে কাউকে ধার দেয়, অথবা ধার নেয়, এই ধরনের অর্থায়নকে আমরা বলছি স্বল্প মেয়াদী অর্থায়ন। এই বিষয়ে বিশেষজ্ঞগণ বিভিন্ন রকমের মত প্রকাশ করেছেন। এখানে বলা হচ্ছে যে আই.এন. পান্ডে, তিনি বলছেন যে অর্থ 1 বছর বা তার কম সময়ের জন্য প্রদেয়, তাই হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। অর্থাৎ স্বল্পমেয়াদ বলতে আমরা এখানে বুঝি 1 বছর বা তার কম সময়ের জন্য যখন একটি প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কোনো অর্থায়নের জোগাড় করে, তখন সেটাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। এল.জে. গিটম্যান, তিনি বলছেন স্বল্পমেয়াদী অর্থায়ন হলো ওই ঋণ যা 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধের জন্য মেয়াদ পূর্তিতে উপনীত হয় এবং যা মৌসুমী প্রয়োজন বা চলতি সম্পত্তির অর্থায়নে ব্যবহৃত হয়। অর্থাৎ বিভিন্ন মৌসুমে আমাদের বিভিন্ন রকমের অর্থের প্রয়োজন হয়, এবং সেটা হয়তো 2 মাস, 3 মাস, 1 মাস বা 6 মাসের জন্য সেই অর্থটুকু আমাদের কাছে রাখার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি, অথবা সেই অর্থটুকু কেউ হয়তো আমাদের কাছ থেকে ওই অল্প সময়ের জন্য ধার করার প্রয়োজনীয়তা অনুভব করে। তো সেই সময়ের জন্য আমরা যে অর্থগুলো ব্যয় করি, ধার দেই অথবা ধার নেই, এই রূপটাকে আমরা বলছি স্বল্পমেয়াদী অর্থায়ন। আমরা এখানে একটা ছবিতে দেখাচ্ছি শর্ট টার্ম ফাইন্যান্সিং। ম্যারি বলে একজন, সে টেক্স লোন নিল $10,000 ফর 6 মান্থ, শর্ট পিরিয়ড লোন that is less than a year, so treated as short term finance। অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য যেই অর্থায়ন করা হয় সেটাকে আমরা বলছি শর্ট টার্ম ফাইন্যান্স বা স্বল্পমেয়াদী লোন। এখানে দুজন কথা বলছে এই বিষয়ে। একজন বলছে হোয়াট আর আদার ওয়ার্ডস ফর শর্ট টার্ম ফাইন্যান্সিং, অন্যান্য কি কি শব্দের মাধ্যমে বা কথার মাধ্যমে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এটাকে বুঝতে পারি। তো বলছে ব্রিজিং লোন, ব্রিজ ফিন্যান্সিং, ব্রিজ লোন, সুইং লোন, এইগুলো আসলে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর বিভিন্ন প্রতিশব্দ বা সিনোনিম। এরপরে আসছি আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের শ্রেণী বিভাগ। কি কি ধরনের শ্রেণী বিভাগ আমাদের এখানে আছে? প্রথমে আছে ক নম্বরে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। অর্থাৎ নিজের থেকে যখন আমরা বিভিন্ন রকমের অর্থায়ন করে থাকি, তখন সেটাকে বলছি স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এর 1 নম্বরে আছে ব্যবসায় ঋণ, সেটা হলো খোলা হিসাব, দেয় নোট, ব্যবসার স্বীকৃতিপত্র ইত্যাদি। 2 নম্বরে ক্রেতাদের অগ্রিম, এবং 3 নম্বরে বকেয়া ব্যয়। এই সব কিছুই আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়ন এবং স্বল্পমেয়াদী অর্থায়নের অন্তর্ভুক্ত। খ নম্বরে বলছি আমরা মুদ্রা বাজার ঋণ, অর্থাৎ বাণিজ্যিক কাগজ এবং ব্যাংকের স্বীকৃতিপত্র। বিভিন্ন বাজার থেকে, মুদ্রার যে বাজার, সেই মুদ্রা বাজার থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন পেয়ে থাকি এই 2 ধরনের মাধ্যমে, বাণিজ্যিক কাগজপত্রের মাধ্যমে এবং ব্যাংকের স্বীকৃতিপত্রের মাধ্যমে। আর গ নম্বরে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক থেকেও আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। তার 1 নম্বরে বলা হচ্ছে জামানতহীন ঋণ,
একটা ঋণ রেখা বা ঘূর্ণায়মান ঋণ অথবা লেনদেন ঋণ এসব নামে পরিচিত। আর 2 নম্বরে বলছি জামানত যুক্ত ঋণ, যেটা প্রাপ্য বিল, মজুদ পণ্য, বকেয়া এসব বিষয় নিয়ে চিহ্নিত। অর্থাৎ এই বিষয়গুলো ছিল আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের শ্রেণী বিভাগ। এরপরে আসছে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, শর্ট টার্ম সোর্সেস অফ ফাইন্যান্স। কোন কোন উৎস থেকে আমরা এই ধরনের স্বল্পমেয়াদী ঋণগুলো পেয়ে থাকি? সাধারণত কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের হঠাৎ কোনো অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থগুলো আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের মাধ্যমে গ্রহণ করে থাকি, অথবা কারোর প্রয়োজন হলে হয়তো আমরা তাকে ধার দিয়ে থাকি। তো সেই উৎসগুলো কি কি হতে পারে সেগুলো আমরা দেখি। 1 নম্বরে বলা হচ্ছে ব্যক্তিগত তহবিল, অর্থাৎ মালিক বা শেয়ার হোল্ডারদের অথবা অংশীদারগণের যে ব্যক্তিগত টাকার তহবিল আছে সেখান থেকে হঠাৎ করে শর্ট টার্ম ফাইন্যান্সিং করা যেতে পারে। শর্ট টার্ম ফাইন্যান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে অল্প পরিমাণ টাকা অল্প সময়ের জন্য লেনদেন হয়। অর্থাৎ অল্প পরিমাণ টাকা যখন হচ্ছে তখন যে কোনো মানুষ তার নিজস্ব তহবিল বা তার যে কোনো পরিচিত জায়গা থেকে এনে দিতে পারে। 2 নম্বরে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন, মালিকের বন্ধু বান্ধব, নিকট আত্মীয় স্বজন বা যাদের কাছ থেকে চাইলেই কিছু টাকা হয়তো যে কোনো সময় অল্প সময়ের ভিতরে ম্যানেজ করে ফেলা যায়, তাদের কাছ থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। 3 নম্বরে দেশীয় মহাজন, বিভিন্ন রকমের মহাজন আছে যারা সুদের কারবারি টাকা ধার দেয় মানুষকে বিভিন্ন প্রয়োজনে। এই ধরনের কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে আমাদের সমাজে, সেসব জায়গা থেকেও আমরা হঠাৎ করে কোনো টাকার প্রয়োজন হলে স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি। 4 নম্বরে ব্যবসায় ঋণ, বিভিন্ন ব্যবসা থেকে আমরা ছোট আকারে শর্ট টার্ম ফাইন্যান্সিং বা শর্ট টার্ম লোন আকারে এগুলো নিতে পারি। 5 নম্বরে বলছি সমবায় ঋণদান সমিতি, বিভিন্ন সমবায় সমিতি আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে সিরিয়াল করে, অনেকে বিভিন্ন রকমের সমবায় সমিতি করে, অল্প করে কিছু টাকা জমায় হয়তো, তাদের কাছ থেকে আমরা অল্পমেয়াদী বা স্বল্পমেয়াদী ঋণগুলো নিতে পারি। কৃষি ব্যাংক, কৃষকদের যখন মৌসুমি ভিত্তিক বিভিন্ন রকমের টাকার প্রয়োজন হয় তখন তারা কৃষি ব্যাংকের সাহায্যে তাদের কাছ থেকেও স্বল্পমেয়াদী অর্থায়ন স্বল্প সুদে স্বল্প টাকা স্বল্প সময়ের জন্য গ্রহণ করতে পারে। 7 নম্বরে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকেরও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই ধরনের স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করা হয়, যেগুলো আমাদের গ্রামীণ জনপদে বিভিন্ন বিষয়গুলো উন্নয়ন কল্পে ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের বিভিন্ন উৎসসমূহ। এবার আসছি আমরা সেই স্বল্পমেয়াদী অর্থায়নের যে বিষয়গুলো আমাদের সামনে আসবে, মূলত যে বিষয়গুলো আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের অঙ্কের টার্মের মধ্যে পাবো, সেই বিষয়গুলো আজকে আমরা এখন আলোচনা শুরু করছি। তো প্রথমে আসছে ব্যবসায় ঋণ, এবং এটা থেকে আমাদের অঙ্কের শুরু। এই শর্ট টার্মের ফাইন্যান্সের অঙ্কের শুরু হচ্ছে এই ব্যবসায় ঋণ থেকে, যেটাকে আমরা বলছি ট্রেড ক্রেডিট। তো ব্যবসা ঋণ বলতে সাধারণত কি বুঝছি আমরা? বলা হচ্ছে উৎপাদন ও বন্টনের সকল পর্যায়ে, অর্থাৎ উৎপাদনকারী হতে শুরু করে খুচরা ব্যবসায়ী পর্যন্ত পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে পণ্যের বিক্রেতা পণ্যের ক্রেতার নিকট ধারে যে পণ্য বিক্রয় করে থাকে তাকে ব্যবসায় ঋণ বলে। অর্থাৎ পণ্যের বিক্রেতা পণ্যের ক্রেতার নিকট ধারে যে পণ্য বিক্রয় করে থাকে তাকে ব্যবসায় ঋণ বলে। যদি সহজভাবে বলি, অ্যাকাউন্টিং এর ভাষায় যদি বলি, তাহলে বাংলায় বললে প্রাপ্য হিসাব বা দেনাদার, ইংলিশে বললে অ্যাকাউন্ট রিসিভেবল। এটাই হচ্ছে আমাদের ব্যবসায়ী ঋণ। অর্থাৎ ধারে যখন বিক্রয় করি, বাকিতে বিক্রয় করলে সেই লোকটার কাছে যেই কয়দিন আমি সেই টাকাটা পাবো না, সেই টাকাটাকে আমরা বলছি ব্যবসায়ী ঋণ বা আমাদের ট্রেড ক্রেডিট। তো সেই ধারে বিক্রয়ের মাধ্যমে ওই দেনাদারকে আমি যেই পরিমাণ টাকা যেই কয়দিনের জন্য তার কাছ থেকে নিচ্ছি না, তার কাছ থেকে বাকি রেখেছি, সেটাকে আমরা ব্যবসায় ঋণ বলছি। সাধারণত আমাদের বিভিন্ন সময়ের জন্য ধারে বিক্রয় করা হয়ে থাকে। তার মধ্যে একটা হতে পারে যে অল্প সময়, যেমন 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, বিভিন্ন রকমের আমাদের এখানে সময় ভিত্তিতে এখানে হতে পারে। তো সেই ব্যবসায় ঋণের বা ট্রেড ক্রেডিটের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। কি কি ধরনের বৈশিষ্ট্য? প্রথমে হচ্ছে ধারে ক্রয় বিক্রয় হতে হবে, কম আনুষ্ঠানিকতা, অল্প আনুষ্ঠানিকতা বা অল্প কিছু কাগজপত্রের লেনদেনের মাধ্যমে এই ধরনের ধারে বিক্রয়গুলো সংঘটিত হয়।
হয়তো সেই পণ্যের ভাউচার অথবা ক্যাশ মেমোর উপরেই হয়তো ক্যাশে না লিখে বাকিতে লিখে দিল। এই ধরনের অল্প কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে বিক্রেতার মধ্যে ধারে বিক্রয়গুলো সংঘটিত হয়। সময়সীমা সাধারণত অল্প সময়ের জন্য ধারে বিক্রয় করা হয়। 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস, বড়জোর 2 মাস, এরকম অল্প সময়ের জন্য ধারে বিক্রয় করা হয়ে থাকে। তারপরে অর্থের পরিমাণ, এখানে অল্প টাকার পরিমাণটা ধারে বিক্রয় হয়ে থাকে। অনেক টাকা ধারে বিক্রয় করা সাধারণত হয় না, তাহলে আমাদের বিক্রয়ের মূল উদ্দেশ্যটাই ব্যাহত হবে। তো সেই জন্য অল্প টাকার পরিমাণটা ধারে বিক্রয় করা হয় এবং এই টাকাটা অল্প কিছু খরচের মাধ্যমে আমরা প্রদান করে থাকতে পারি। এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা বিভিন্ন অ্যাকাউন্টিং টার্মসগুলো আমরা পাবো। যেমন একটা অ্যাকাউন্টিং টার্মস আছে 210 net 30, এরকম একটা টার্মস আমরা অ্যাকাউন্টিংয়ে শিখেছি, তোমরা মনে করতে পারবে আশা করি। এই 210 net 30 এটা আসলে কি, এটা আমরা যদি ভাঙি তাহলে বলতে হয় যে 210 মানে 10 দিনের ভিতরে যদি সেই বাকি টাকা ফেরত দিতে পারে তাহলে 2% বাট্টা পাবে, অথবা নেট 30 মানে 30 দিনের ভিতরে অবশ্যই সেই বাকি টাকা পরিশোধ করতে হবে। এটা একটা শর্ত। এই শর্ত সাপেক্ষে যেসব ক্রয় বিক্রয়গুলো হয়ে থাকে বাকিতে, সেগুলো আমাদের সাধারণত ব্যবসায়ী ঋণের অন্তর্ভুক্ত। এই ব্যবসায়ী ঋণের থেকে আমরা যে অঙ্কগুলো পাবো, সেই অঙ্কগুলোর একটা আমি প্রথমেই নিয়ে এসেছি। যে অঙ্কের সূত্র বলা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, বা ট্রেড ক্রেডিট মানে ব্যবসায়ী ঋণ। এই ব্যবসায়ী ঋণ বা ট্রেড ক্রেডিটের খরচ এটা কিভাবে বের করতে হবে সেটা আমরা এখানে দেখাচ্ছি। APR এটা হচ্ছে আমাদের বের করার কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটা বের করার মূল বিষয়টা হচ্ছে APR বা এভারেজ প্রাইসিং রেট। এটা বের করার সূত্র হচ্ছে CDR, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। APR অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট সমান সমান CDR ভাগ 100 মাইনাস CDR গুণ 360 ভাগ CP মাইনাস DP গুণ 100। এই হচ্ছে আমাদের সূত্র। এখানে APR বলতে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, বা এই রেটটাই আমাদের বের হবে যে কী পরিমাণ আমাদের এখানে খরচ হয় ব্যবসায়ী ঋণে। CDR অর্থ ক্যাশ ডিসকাউন্ট রেট। ওই যে 210 net 30 বলেছিলাম, ক্যাশ ডিসকাউন্ট সাথে সাথে নগদে বাট্টা প্রদান করবো 2%, এটা হচ্ছে আমাদের CDR। CP মানে ক্রেডিট পিরিয়ড, কত দিনের মধ্যে আমাদের ওই টাকাটা পরিশোধ করতে হবে। net 30 30 দিন এটা। আর DP মানে ডিসকাউন্ট পিরিয়ড, কত দিনের মধ্যে টাকা পরিশোধ করলে আমি ডিসকাউন্ট পাবো। 10 দিনের ভিতরে, এরকম যে একটা সূত্র থাকে সেটা আমরা এখানে এই সূত্রের মাধ্যমে প্রকাশ করেছি। অর্থাৎ APR সমান CDR ভাগ 100 মাইনাস CDR ইন্টু 360 ভাগ CP মাইনাস DP ইন্টু 100। এই বিষয়টা আমরা মনে রাখবো এবং এই বিষয়ে এই সূত্রটা বসিয়েই আমাদের ব্যবসায় ঋণের খরচটা বের করতে হবে। এবার আমরা আসি একটা অঙ্কে সরাসরি। এই সূত্র ব্যবহার করে যে অঙ্কগুলো করা হয়েছে সেরকম একটা বিষয় বলা হচ্ছে, এ কোম্পানি ম্যানুফ্যাকচারিং সাপ্লায়ার্স অফার ক্রেডিট টার্ম 310 net 30। এখানে 310 মানে 10 দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করতে পারে তাহলে 3% বাট্টা পাবে, অথবা net 30 নেট টাকাটা অবশ্যই 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। হোয়াট আর দ্য ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। দুটো জিনিস এখানে চেয়েছে। প্রথমে ক্যাশ ডিসকাউন্ট রেট এটা বের করতে হয়েছে, অর্থাৎ APR আমাদের অবশ্যই প্রথমে বের করতে হবে। তো আমরা সেই সূত্র বসিয়েছি CDR divided by 100 minus CDR into 360 divided by CP minus DP into 100। তো APR এটা আমরা বের করব। CDR মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট 3%, 3 দিলাম। 100টা কনস্ট্যান্ট মাইনাস CDR মানে হচ্ছে সে 360টা কনস্ট্যান্ট। CP মানে ক্রেডিট পিরিয়ড 30 দিন, net 30। আর DP মানে ডিসকাউন্ট পিরিয়ড, মানে 10 দিনের ভিতরে ডিসকাউন্ট পাবে। এই লিখে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাচ্ছি 55.67%। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের হলো। এইবার এখান থেকে আরও একটা জিনিস যখন আমাদের এখানে চাবে, বলবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই আরেকটা জিনিস আমাদের এই একই সূত্রের সাথে সমান্তরাল বা এর সাথে ওইটাও চাই অঙ্কের মধ্যে। অ্যানুয়াল ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটাকে আমরা সংক্ষেপে বলছি EIR। EIR সূত্র হচ্ছে থার্ড ব্র্যাকেট ইন্টু 1 প্লাস R⁻n - 1 থার্ড ব্র্যাকেট শেষ ইন্টু 100। আর মানে হচ্ছে
রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর এন মানে হলো আমাদের সময়। এখন এই ইআইআর বের করবোটা এই আর এবং এন এর মান কোথায় পাবো? এটা খুব সহজে আমি বলি, এই এপিআর এর এই যে অংশটুকু আছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর, এটার মান হচ্ছে আর। আমি আবার বলি, এই এপিআর বের করার সময় যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রের যেই প্রথম অংশটুকু সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর, এইটা ভাঙলে দেখো এসেছে এই যে 0.0309, এটাই হচ্ছে আমার আর এর মান। এটা তো এখানে তাই বসেছে, এই মানটা বসিয়েছে আর এর জায়গায়। আর যে দ্বিতীয় অংশ আছে 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি, এই 100টা আলাদা। এই যে অংশটুকু আছে এইটুক করে যতটুকু পেয়েছে 18, এটা হচ্ছে আমার এন এর মান। অর্থাৎ ইআইআর এর সূত্র 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100, এর আর এর মান হচ্ছে এই প্রথম অংশটুকু সূত্রের এইটুক করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের আর এর মানে বসায় দেবো। আর দ্বিতীয় অংশটুকু সূত্রের সেটুক ক্যালকুলেশন করলে যা পাচ্ছি 18, সেটা আমাদের এন এর জায়গায় বসায় দেবো। করে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসছে 72.94%। এটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো এই অঙ্কে আমাদের বিভিন্ন রকমের সূত্র দিয়ে, মানে এই যে এই ধরনের যে সূত্র আছে এই শর্ত দিয়ে আমাদের এখানে অঙ্ক করতে বলতে হতে পারে, এবং সেখানে আমাদের পরীক্ষাতে এই অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক হিসেবে আমাদের সামনে আসবে। তো যখনই আমাদের বলা হবে এরকম একটা অঙ্ক আমাদের শর্তে, মানে এই অঙ্ক যে করতে হবে সেটা আমরা কিভাবে চিনব, আমাদের অঙ্কের মধ্যে এই জিনিসটা এরকম একটা শর্ত দেওয়া থাকবে। এরকম শর্ত দেওয়া থাকলে আমাদের প্রথমেই এপিআর বের করতে হবে এই সূত্র দিয়ে, তারপরে যদি বলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটাও বের করে তাহলে সেটাও বের করতে হবে এই সূত্র দিয়ে, এবং আর এর মান হবে এপিআর এর প্রথম অংশ, এন এর মান হবে এপিআর এর দ্বিতীয় অংশ। এই মান বসিয়ে আমাদের এইভাবে করে অঙ্কটাকে শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যবসায় ঋণের অঙ্ক। এই ধরনের বিভিন্ন রকমের অঙ্ক তোমাদের প্রত্যেকটা বইতে আছে, ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের জিনিসগুলোই চাওয়া হয়েছে। তোমাদের যে বইয়ে তোমাদের হাতে আছে সেই বই দেখে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এরপরে আসছে আমাদের দ্বিতীয় বিষয় যেটা আলোচনা করতে যাচ্ছি আজকে অঙ্কের, সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। এই কমার্শিয়াল পেপার বলতে সাধারণত বলা হচ্ছে যে তহবিল সংগ্রহের জন্য ব্যবসায়ী ও ব্যাংকিং প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী ঋণের দলিলকে এবং সে অঙ্গীকারনামাকে বাণিজ্যিক পত্র বলে। তার মানে হলো যে আমরা যখন কোনো স্বল্পমেয়াদী অর্থায়নের উদ্দেশ্যে কোনো টাকা পয়সা সংগ্রহ করতে যাই, সেই সংগ্রহগুলো আমরা সাধারণত কোনো ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো ব্যাংকের কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে থাকি, এবং সেই টাকাগুলো নেওয়ার জন্য উইদাউট কোনো মানে ক্রয় বিক্রয় বা এই ধরনের কোনো দেনা পাওনা ছাড়া যখন তার কাছ থেকে টাকাটা নিতে চাই, তখন তাকে বিভিন্ন কাগজপত্রে তার কাছে আমার অঙ্গীকার করতে হয়, কোনো একটা প্রমাণ রেখে আসতে হয় যে হ্যাঁ আমি তার কাছ থেকে এত টাকা এত দিনের জন্য এত সুদে নিয়েছিলাম, এরকম কোনো একটা জিনিস লিখিত আকারে সই করে দিয়ে সেই লোকের কাছে সেই ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে আমাকে দিয়ে আসতে হয়, যাতে করে সেই মেয়াদ পূর্তিতে আমি ওই পরিমাণ টাকা ঠিকমতো পরিশোধ করতে পারি। যদি পরিশোধ না করা হয় সেই ক্ষেত্রে যে টাকা দাতা সে আইনের আশ্রয় নিতে পারে। তো এটাকে আমরা সাধারণত বলছি বাণিজ্যিক পত্র। এবং এই বাণিজ্যিক পত্রটা সাধারণত কয়েকটা বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে, সেটা হলো অঙ্গীকারনামা। একটা অঙ্গীকার অবশ্যই থাকবে দুই পক্ষের মধ্যে, দুই পক্ষ স্বেচ্ছায় নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার খাতিরে এই ধরনের একটা টাকা পয়সার লেনদেন করবে। নির্দিষ্ট মূল্য থাকবে, কি পরিমাণ টাকা দেওয়া হলো বা নেওয়া হলো সেটা থাকবে উল্লেখ। নবায়ন বা এটা আসলে নবায়ন করা সম্ভব নয়, এটা মানে ইয়েতে আমাদের যে মেয়াদ পূর্তির যে ডেট থাকবে সেই ডেট পার হলে আমাদের এই নবায়নের মানে কোনো সুযোগ আর থাকে না, এটা অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যায়। আচ্ছা, তারপরে মেয়াদ থাকবে, একটা নির্দিষ্ট সাধারণত মেয়াদ থাকবে 1 বছরের মধ্যে, সাধারণত কোনো একটা মেয়াদে আমরা এই টাকাগুলো আদান প্রদান করব। এর একটা ব্যয় আছে, অন্যান্য উৎসের থেকে এখানে একটু কম আমাদের এই খরচগুলো হয়।
এবং এটার পরিমাণটাও হয় সাধারণত কম, অল্প টাকা পয়সা আমরা এখানে বাণিজ্যিক পত্রের মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থায়ন করে থাকি। বিভিন্ন রকমের প্রয়োজনে আমরা এই স্বল্পমেয়াদী বাণিজ্যিক পত্রগুলো গ্রহণ করে থাকি। যে হঠাৎ করে আমাদের টাকা লাগলো, হঠাৎ করে আমরা কোনো জায়গায় একটা কোনো প্রয়োজনে পড়ে গেলাম, তখন আমরা সাধারণত কী করব, যদি আশেপাশে ব্যক্তিগত যেসব তহবিল সেখান থেকে টাকা পাচ্ছি না, তখন কী করি, তখন যেসব এই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো আমাদের সাথে সবসময় হয়তো লেনদেন করে তাদের কাছ থেকে, অথবা যেসব ব্যাংকের সাথে আমাদের ট্রানজ্যাকশন আছে তাদের কাছ থেকে আমরা অঙ্গীকারপত্রের বিনিময়ে এই স্বল্পমেয়াদী বাণিজ্যিক পত্রগুলো গ্রহণ করে থাকি। তো বাণিজ্যিক পত্রের ইংলিশটা হচ্ছে কমার্শিয়াল পেপার। এই কমার্শিয়াল পেপারের মাধ্যমে যেই স্বল্পমেয়াদী অর্থায়ন করলে যে খরচটা দিতে হয়, খরচ বলতে আমরা যে সুদগুলো দিই সেটাকেই ধরবো। এই কমার্শিয়াল পেপারের যে খরচটা সেটা আমরা বের করবো। এটাও আমাদের বলা হচ্ছে এপিআর। এখানে এপিআর মানে সেই একই জিনিস, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এবং এখানে এপিআর এর সূত্রটা আবার একটু ভিন্ন। বলা হচ্ছে এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এনএসভি ইন্টু 360 ডিভাইডেড বাই এমপি ইন্টু 100। এখানে আমাদের এফভি বলতে ফেস ভ্যালু, অর্থাৎ আমাদের যেইটা টাকাটা নিচ্ছি সেই টাকার ফেস ভ্যালুটা আমাদের এখানে আসবে। এসভি বলতে সেলস ভ্যালু, অর্থাৎ ওই টাকাটা বা ওই বাণিজ্যিক পত্রটা যদি আমরা হস্তান্তর করতে চাই তাহলে কি টাকায় আমরা সেটাকে হস্তান্তর করতে পারবো। তারপরে আসছে নিট সেলস ভ্যালু। এনএসভি মানে হলো নিট সেলস ভ্যালু। এখানে সেলস ভ্যালু এবং নিট সেলস ভ্যালু একই জিনিস। যদি আমাদের এখানে এই যে এনএসভি বা নিট সেলস ভ্যালুটা পাচ্ছি কিভাবে, সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট মাইনাস স্ট্যাম্প ডিউটি মাইনাস আদার কস্ট, অর্থাৎ আমাদের যদি বিক্রয় করার জন্য ওই বাণিজ্যিক পত্রটা বিক্রয় করতে যদি কখনো যাই, সেটার যদি বিক্রয়ের বিভিন্ন রকমের খরচ আমাদের সামনে আসে, সেই খরচগুলো যদি সেলস ভ্যালু থেকে বাদ দিই আমরা, তাহলে সেটাকে আমরা বলছি নিট সেলস ভ্যালু বা এনএসভি। আর যদি এই খরচগুলো বিক্রয় করতে না লাগে তাহলে এসভি এবং এনএসভি একই জিনিস। ওকে, তারপরে আসছে এমভি মানে ম্যাচুরিটি পিরিয়ড। এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটাও আমরা এপিআর বের করার জন্য কাজে লাগাবো। ওকে, একটা অঙ্ক দেখছি আমাদের সামনে আছে। বলা হচ্ছে এ 120 days commercial paper worth টাকা 20,000 may be sold for টাকা 18,000. What will be the cost of commercial paper? অর্থাৎ আমরা 120 দিন মেয়াদি একটি কমার্শিয়াল পেপার নিয়েছি 20,000 টাকা দামের, সেটা আমরা সোল্ড করতে পারবো বা বিক্রি করতে পারবো 18,000 টাকায়। 18,000 টাকায় আমরা সেটাকে বিক্রি করতে পারবো। তো এটার আমাদের কি পরিমাণ খরচ হবে বা আমাদের লাভ হবে না কি হবে সেটা আমরা দেখি। তো আমাদের এখানে ফেস ভ্যালু হচ্ছে ওই কমার্শিয়াল পেপারটা 20,000 টাকা, সেলস ভ্যালু বিক্রি করতে পারবো হচ্ছে 18,000 টাকায়, নিট সেলস ভ্যালু 18,000 টাকা। তার মানে এখানে আমাদের এই বিক্রি করার কোনো খরচের কথা উল্লেখ করা হয়নি, যে বিক্রি করতে যে এই খরচগুলো লাগবে এরকম কোনো খরচের কথা এখানে বলা হয়নি। সেজন্য সেলস ভ্যালু যা নিট সেলস ভ্যালু তাই 18,000 টাকা। আর ম্যাচুরিটি পিরিয়ড হলো 120, অর্থাৎ 120 দিন। তো এই সূত্রগুলো যদি আমরা যে সূত্র আছে সেখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আছে 33.33%। এটাই হচ্ছে আমাদের এপিআর, এটাই আমাদের এখানে বের করার বিষয়। ওকে, মানে আমাদের এই সূত্রটাকে নতুন করে মনে রাখতে হচ্ছে এবং এই সূত্রে তার বিভিন্ন মানগুলো কিভাবে আমরা পাচ্ছি সেগুলো আমাদের একটু মনে রাখতে হচ্ছে। এরপরে আরেকটা আছে আমাদের, বলা হচ্ছে এ কোম্পানি ইস্যুইং 8 month কমার্শিয়াল পেপার অফ এ ফেস ভ্যালু অফ টাকা 20,000 1 টাকা 18,500, কস্ট অফ ইস্যু ইজ টাকা 700 পার ইস্যু। হোয়াট ইজ দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার? তার মানে আমাদের 8 মাস মেয়াদি 20,000 টাকার একটা কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র ছিল, যেটাকে আমরা 18,500 টাকায় বিক্রি করেছি এবং বিক্রি করতে গিয়ে 700 টাকা খরচ হয়েছে। অর্থাৎ আমাদের ফেস ভ্যালু হচ্ছে 20,000 টাকা, সেলস ভ্যালু 18,500 টাকা, আর ফ্লোটেশন কস্ট হলো 700 টাকা। অর্থাৎ এই 18,500 থেকে 700 বাদ দিলে আমাদের নিট সেলস ভ্যালু বেরোচ্ছে 17,800 টাকা। ম্যাচুরিটি পিরিয়ড আমাদের দিনে বের করতে হবে, যেহেতু আমাদের এখানে সূত্রে আমাদের
360 মানে এখানে এক বছরের দিন হিসেব করে বলা হয়েছে, সেজন্য আমাদের মেয়াদ যাই থাক না কেন সেটাকে আমাদের দিনে কনভার্ট করতে হবে। তো 8 মাস মেয়াদ বলেছে, 30 দিয়ে গুণ করে 240 দিন পেয়েছি। এবার এই জিনিসগুলো আমাদের সূত্রে মান বসিয়ে দিলে আমাদের যেটা বেরোচ্ছে সেটাই হলো আমাদের এপিআর 18.54%। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আরেকটা অঙ্ক আমরা এখানে করব। দেখা যাচ্ছে যে একই ধরনের অঙ্ক, একই ধরনের কথাবার্তা দিয়ে অঙ্ক, শুধুমাত্র এখানে আমাদের কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে এপিআর এর সূত্রটা আলাদা। নতুন একটা অঙ্ক নিয়েছি, বলা হচ্ছে এ কোম্পানি needs a working capital of টাকা 50,000, issuing a commercial paper is being considered and this paper carry on interest of 8% per annum. Flotation cost is 3%. Calculate the APR and EIR on the commercial paper. এখানে দেখো এপিআর এর সাথে ইআইআর ও পেয়েছে। তো এখানে আমরা ইআইআর কিভাবে বের করবো সেটা দেখছি। প্রথমে আমরা এপিআর বের করি। এপিআর বের করার জন্য ফেস ভ্যালু আমাদের 50,000 টাকা, ঠিক আছে। সেলস ভ্যালু হচ্ছে ফেস ভ্যালু মাইনাস ইন্টারেস্ট। এই যে আমাদের যে ইন্টারেস্টের একটা খরচ দিয়েছে, সে ইন্টারেস্ট 8%, ওই সেই ফেস ভ্যালুর উপরে, অর্থাৎ ফেস ভ্যালুর 8% আছে 4,000 টাকা। সেই 4,000 টাকা বাদ দিলে আছে 46,000 টাকা। এটা হচ্ছে আমাদের সেলস ভ্যালু। এবার এখানে আবার ফ্লোটেশন কস্ট আছে 3%। যত রকমের খরচ সব কিছু কিন্তু আমাদের ফেস ভ্যালুর উপরে ধরা হবে। এই যে 50,000-এর 3% থেকে আমরা 46,000 থেকে বাদ দিয়ে পাচ্ছি 44,500 টাকা। এটা হচ্ছে আমাদের নিট সেলস ভ্যালু, অর্থাৎ ফেস ভ্যালু থেকে সেলস ভ্যালু, ইন্টারেস্ট বাদ দিলে সেলস ভ্যালু পাচ্ছি, আবার ফ্লোটেশন কস্ট বাদ দিলে আমাদের এখানে নিট সেলস ভ্যালু পাচ্ছি। ওকে, ম্যাচুরিটি পিরিয়ড 1 বছর, তাই 360। তাহলে এখানে আমাদের এপিআরটা আমাদের আসবে কত দেখো, ফেস ভ্যালু 50,000, নিট সেলস ভ্যালু 44,500, 360, ম্যাচুরিটি পিরিয়ড 360, সমস্ত ক্যালকুলেশন করলে আমাদের আছে 12.36%। এই হচ্ছে আমাদের এপিআর। এখানে এই যে নিচের এইটুক করেছে, এইটুক আমাদের না করলেও হবে এখানে, কারণ হচ্ছে এই যে ইআইআর এর সূত্র ঠিক আগের মতো, আমাদের যে ট্রেড ক্রেডিটের সময় যে ইআইআর এর সূত্র বসাইছিলাম, ঠিক একই সূত্র আমাদের এখানেও বসবে। এবার সূত্রের মানগুলো কোথায় পাবো, আর এবং এন এর মান ঠিক একই রকম ভাবে দেখো। এপিআর এর যে প্রথম অংশটা এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এনএসভি, এইটুকের যেই মান আসবে, এই যে 0.12359, এটাই হচ্ছে আমাদের আর এর মান। আর এপিআর এর যে সেকেন্ড অংশ যেটা 360 ডিভাইডেড বাই, এটা হচ্ছে মাইনাস হবে এখানে, ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড, এইটুক করলে যা আসে এ দেখো 1, এটা হচ্ছে আমাদের সেই এন এর মান, অর্থাৎ সেই আগের এপিআর এর মতোই প্রথম অংশ দ্বিতীয় অংশ, আর এবং এন এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে বেরোচ্ছে 12.36%। এই হচ্ছে আমাদের ইআইআর। তো আজকে আমরা আলোচনায় এই স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কে তত্ত্বীয় কিছু জ্ঞান নিলাম, এবং এখান থেকে অঙ্ক আসার মতো যে বিষয়গুলো আছে তার প্রথম দুটো জিনিস আমরা এখানে শিখলাম। আরও কয়েক ক্যাটাগরির অঙ্ক এখানে আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আশা করি। তো আজকে আমরা শিখলাম ব্যবসায় ঋণ বা ট্রেড ক্রেডিটের অঙ্ক এবং কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্রের অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা তোমাদের নিজস্ব বইয়ের থেকে উদাহরণ দেখে দেখে যেই কয় ধরনের অঙ্ক তোমরা পাও সবই তোমরা নিজে হাতে 2-3টা করবে, বাকিগুলো দেখবে, এবং যে কোনো কনফিউশন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদেরকে জানাবে। তো আজকে এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আসো নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।